সিভিয়ার হয় তখন তো তার পেইনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ছুটির দিনের সকালে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। ঢাকা সহ 3 জেলায় নিহত 8, আতঙ্ক উড়িতে আহত কয়েকশো, প্রধান উপদেষ্টার শোক। ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে অনেক ভবনে ফাটল ও হেলে পড়েছে। নরসিংদী খামারে মাটি ফেটে দুভাগ, ঘোড়াশালের তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন। আরো বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, পরিস্থিতি মোকাবেলার 20% সক্ষমতাও নেই। সতর্ক বার্তা ধরে এখনই প্রস্তুতির তাগিদ পরিবেশ উপদেষ্টার। এবং নির্বাচন সুষ্ঠু করতে বড় ভূমিকা রাখতে হবে সশস্ত্র বাহিনীকে, মন্তব্য ডক্টর ইউনূসের। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল শুক্রবার সকালের বাংলাদেশ। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে অসংখ্য ভবন, দেখা দিয়েছে ফাটল। রাজধানীর বংশালে ভবনের রেলিং পড়ে প্রাণ গেছে 3 পথচারীর। এছাড়াও 2 জেলায় মারা গেছেন আরও 5 জন। আতঙ্কিত হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে কয়েকশো। ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত অর্ধশত। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশালে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত আফটার শকের শঙ্কা নেই। অন্যান্য ছুটির দিনের মতোই এই শুক্রবারটাও অনেকটা আয়েশে দিন শুরু করেছিলেন নগরবাসী। কিন্তু সাত সকালেই দিনটি তাদের কাছে আতঙ্কের দিন হয়ে উঠবে তা কে জানত? সকাল 10:38 হঠাৎ শক্ত ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঘুম ভাঙার পর আসলে কি করব না করব এতটাই আতঙ্কিত ছিলাম যে কি করব না করব ওভাবে কিছু ভেবে উঠতে পারিনি। ঘুম ভাঙার পরে দেখি যে বাসার আসবাবপত্র সব পড়ে যাচ্ছে, আলমারির উপর থেকে জিনিস পড়ে যাচ্ছে। তো আমরা এবং আমার রুমমেটরা সবাই আমরা সিঁড়িতে নামতে থাকি। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে সচেতন হওয়া। 5.7 মাত্রার ভূমিকম্পের পর আসতে থাকে ক্ষয়ক্ষতির খবর। আপনার যে রেলিংটা নড়ে ওটা মনে করেন ছিল আর কি, আস্তর ছিল না, যেহেতু এটা মনে হয়তো ভূমিকম্প তো ভয়াবহ হয়েছে যে কারণে এটা পড়ে গিয়েছে। এখানে আমাদের যেমন রোহিত লাগে থেকে মাংস রোহিত লাগে থেকে আমরা এখানে সাউন্ড দিয়েছিলাম, তেল পাতি ছিলাম, ওই তেল পাড়ের উপরে সব মানে এটা পড়ছে। পুরান ঢাকা, বাড্ডা লিংক রোড, রামপুরায় কয়েকটি ভবন হেলে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত আফটার শকের শঙ্কা নেই। এটা 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে। এটা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার পূর্বে। এটা ঢাকা নরসিংদীর মাধবদীতের সেন্টারটা, আর এটা 10:38:26 এটা হয়েছে। এর তীব্রতাটার বড় মানে অনুভূত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি এর সেন্টারটা আমাদের খুব কাছে ছিল, মাত্র 13 কিলোমিটার দূরে। এই জন্য আসলে আমরা বেশি শকটা বা কম্পনটা অনুভূত হয়েছে আমাদের কাছে। যদি সেন্টারটা দূরে হতো তাহলে হয়তো বা এতটা অনুভূত হতো না। প্রধান উপদেষ্টা জানিয়েছেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে সরকার। নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও উদ্ধার কার্যক্রম পরিচালনার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভূমিকম্পে আহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ভূমিকম্পে কি পরিমাণ আহত ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, আহতদের অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, এখন পর্যন্ত ভূমিকম্পের যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতেই মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 63 জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত 7 জন তারা কিন্তু ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি এখনো আইসিইউতে আছেন এবং কি অনেকটাই আশঙ্কাজনক। চিকিৎসকের সঙ্গে আমরা প্রাথমিকভাবে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে খুব একটা যে বেঁচে ফিরবেন সেই প্রত্যাশাটাও কিন্তু করছেন না। তো আসলে এটা অপেক্ষা করার বিষয়। আর একটি বিষয় যে যিনি আইসিইউতে আছেন তিনি হচ্ছেন ওমরের বাবা। ওমর হচ্ছেন নরসিংদী থেকে, তিনি সেই 10 বছরের তার যে সন্তান সে মারা গিয়েছে এবং কি তার বাবাও কিন্তু আহত অবস্থায় এখানে ভর্তি হয়েছে। তিনি মূলত আইসিইউতে
মুহূর্তে ভর্তি আছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে দুপুরের দিকে বা দুপুরের সময়টাতে আপনি জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু সব ধরনের যে খরচ হবে এই চিকিৎসা বাবদ সব বহন করবে হচ্ছে সরকার, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কি আমরা দেখেছি যে সকাল থেকেই কিংবা দুপুরের পর থেকে অনেকে কিন্তু এসেছেন, ছোটোখাটো যারা আহত হয়েছেন তারাও কিন্তু এসে চিকিৎসা নিয়ে গিয়েছেন, সেই বিষয়টা লক্ষ্য করা গেছে। এছাড়াও আরেকটি তথ্য দিতে চাই যে এখানে মূলত এই ঢাকা মেডিকেল কলেজের যে সেল গঠন করার যে বিষয়, তথ্য দেওয়ার যে বিষয়, সেটা কিন্তু নেই। এক্ষেত্রে কিন্তু একটা বিপাকে বা একটা সমস্যা পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। তো সবকিছু মিলেই বলা যায় যে তারপরও আমরা যতটুকু চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যে ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসকরত আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের কাছে যে তথ্যগুলো আসলে পাচ্ছি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সবকিছু মিলে বলা যায় যে পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে তাদের সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এই ভূমিকম্প সতর্ক বার্তা দিচ্ছে, এই জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। অগ্নিঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় 3 বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। ঢাকা শহরে খোলা জায়গা নেই। এখন ভবন যেগুলো হচ্ছে সেগুলো বিল্ডিং কোড মেনে হচ্ছে, কিন্তু যেসব ভবন আগে হয়েছে সেগুলোর 90% ভূমিকম্প টেকসই না। এসব কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তো শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-ই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে? আরো বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে 9 পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা 3 টেকটনিক প্লেটের সংযোগস্থলে জমা রয়েছে 9 মাত্রা পর্যন্ত বড় ভূমিকম্প হবার মতো শক্তি, যা আঘাত হানলে পরিস্থিতি হবে ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন 7 মাত্রার ভূমিকম্প হলেই ক্ষতিগ্রস্ত হবে রাজধানীর অর্ধেক ভবন। এমন পরিস্থিতি মোকাবেলার 20% সক্ষমতাও নেই বাংলাদেশের, বলছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিক্টার স্কেলে যার মাত্রা 5.7। এই ভূমিকম্পে হেলে গেছে বহু ভবন, হয়েছে ক্ষতিগ্রস্ত, ঘটেছে প্রাণহানির ঘটনাও। শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। এর আগেও একাধিকবার দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি হলেও এবারের ভয়াবহতা ছাড়িয়ে গেছে আগের সবগুলোকেই। কিন্তু আরও ভয়াবহ খবর হলো দেশের অভ্যন্তরেই রিক্টার স্কেল 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হবার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা 3 টেকটনিক প্লেটে সঞ্চিত আছে এর থেকেও বেশি শক্তি। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লক জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে। বুয়েটের গবেষকরা বলছেন দেশে 7 মাত্রার বেশি ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের দুর্যোগের 20% ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও সেই বিষয়ে বাস্তব পদক্ষেপের অভাব আছে। ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নেই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে সকল দেশের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাগিদ দিয়ে কেউ আগ্রাসী হলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার কথাও বলেন
প্রধান উপদেষ্টা। পরে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতার পর বক্তব্যের শুরুতে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানান প্রধান উপদেষ্টা। কিন্তু এই আনন্দের দিনেও আজকে আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন। মূল বক্তব্যে সেনাবাহিনীর বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর ও সুষ্ঠু করতে ভূমিকা রাখতে হবে সশস্ত্র বাহিনীকে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে কেউ আগ্রাসী হলে তার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে সেনাপ্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক সহ বিশিষ্টজনেরা। মহান আল্লাহ আমাদের সহায় হন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানানো হয়। সেখানে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বেগম খালেদা জিয়াও ডক্টর ইউনূস এবং তার সহধর্মিণীর খোঁজ নেন। তবে বৈঠকে জাতীয় নির্বাচন সহ আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারেও বলে ধারণা করছেন অনেকে। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শারমিলা রহমান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 131, টাঙ্গাইল 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 2 আসনে। এটি গোপালপুর এবং ভয়াপুর এই দুটি উপজেলা নিয়ে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা সেক্রেটারি জামায়াত ইসলামীর মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে নির্বাচনের আর মাত্র 2.5 মাস বাকি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আপনারা কতটা এগিয়ে আছেন? ধন্যবাদ। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য। আপনি যে প্রশ্নটি করেছেন নির্বাচনের ক্ষেত্রে, তো আলহামদুলিল্লাহ আমাদের পুরো 1 বছর পূর্ব থেকে, অর্থাৎ 25 সালের জানুয়ারি থেকে আমাদের কেন্দ্র ঘোষিত নমিনিদের নাম ঘোষণা করা হয়েছে। তা থেকে আমরা সেখান থেকে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। স্কুল কলেজ থেকে শুরু করে হাট বাজার, অফিস আদালত, সর্বত্র আমরা যাওয়ার চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ আপনি শুনে অবাক হবেন যে এদেশে ইতিপূর্বে যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যে পরিবেশ তৈরি করা হয়েছিল, এখন মানুষ এবং এই জাতি প্রত্যাশা করছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী যে অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের পাশে আসছে এবং সাড়া দিচ্ছে। পাশাপাশি আমি যে জিনিসটা বলতে চাই, জামাত ইসলামী ইতিপূর্বে যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে বিগত 17 বছর, বিশেষ করে বিগত 17 বছর জামাত ইসলামী যে জুলুম এবং নির্যাতন হয়েছে, এই নির্যাতন জুলুমের পরেও আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে সাজা দেওয়ার পরেও এদেশে যে জামাত ইসলামী টিকে আছে, এটাই মানুষ এখন স্বাভাবিক, এটাকে আশ্চর্য মনে করছে মানুষ। এরপরেও জামাত ইসলামী সারা দেশে প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে এবং মানুষ এটাকে স্বাগত জানাচ্ছে। কারণ বিগত সময়ে
যে দলই ক্ষমতা এসেছে তারা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পেয়েছেন যে কোনো দলই আসুক না কেন তারা কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, সামাজিক মানবিক মূল্যবোধ যেটা সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, এবং এদেশে এই দেশের মানবতার জন্য যে কল্যাণ সাধন সেই সাধনটা কিন্তু করতে পারে নাই, যা আমরা ইতিমধ্যে এই দুর্নীতি সহ অন্যান্য সকল অত্যাচার, অনাচার, দুরাচার এসব আমরা দেখতে পেয়েছি। মানে দীর্ঘদিন, মানে অনেক বছর আপনাদের রাজনৈতিক দলটি নিষিদ্ধ ছিল, তো অনেক বছর পরে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তারা কিভাবে নিচ্ছে আপনাদেরকে এখন? হ্যাঁ, সেটা তো আমি বললাম যে আমাদেরকে, আপনি অবশ্যই জানেন বিষয়টা, যে গত 24 সালের 5ই আগস্টের পূর্ব মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো, দল নিষিদ্ধ করা হলো, নিবন্ধন বাতিল করা হলো এবং জামাত ইসলামের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এর পরেও জামাত ইসলামী এসব কিছুর পরেও যে পরিবর্তন হয়েছে, 24 আগস্টে যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে যাচ্ছে, যাওয়ার প্রেক্ষিতে মানুষ আমাদেরকে মনে হয় যে উৎফুল্ল, একটা আনন্দ উৎফুল্ল পাচ্ছে মানুষ, যে আমরা জামাত ইসলামীকে এত জুলুম নির্যাতনের পরেও জামাত ইসলামীকে আমরা আমাদের মাঠে পেয়েছি, কাছে পেয়েছি। এত জুলুম কিছুর আপনারা আরেকটা কথা আমি বলতে চাই যে 24 সালের 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে পূর্বের যে চিত্র ছিল সেই চিত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, চাঁদাবাজি, অন্যায়, জুলুম, এরপরে দুর্নীতি সবকিছু কিন্তু বর্তমান। বলছেন যে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা সেটি এখনো পূরণ হয়নি, তো আপনাদের দল সেটি কিভাবে পূরণ করবে মনে করছেন, সংক্ষেপে জানতে চাই। যে আমরা চাচ্ছি, আমরা বিশ্বাস করি এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই এদেশে আমরা জাতির প্রত্যাশা পূরণ করা যাবে। জনগণকে নিয়ে আপনার কি প্রত্যাশা, কি করবেন, কি প্রতিশ্রুতি আপনি দিন? জনগণের ব্যাপারে আমি বিশেষ করে আমি গোপালপুর এবং ভূয়াপুর নিয়ে আমার প্রথম যে মেসেজ তা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে গোপালপুর এবং ভূয়াপুরে বিগত সময়ে যারাই নির্বাচিত হয়েছে, যে দলে নির্বাচিত হয়েছে, পরবর্তী যারা বিপক্ষ দল ছিলেন বা বিপরীতে যারা ছিলেন, বিরোধী দল হিসেবে যারা ছিলেন, তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, মাঠে থাকতে পারে নাই, রাস্তাঘাটে চলতে পারে নাই, দোকানপাট। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, বিশেষ করে আপনার জন্য। আপনি কিভাবে নির্বাচনী মানুষের জনগণের জন্য কাজ করবেন সেই প্রত্যাশার কথা বলছেন, যে আমাদের এখানকার যে দায়িত্বে আছেন। তো সিএসআরএম আমরা রাত 9টায় যাব, এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক সাথে কথা বলুন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারদের জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়ায় ছাত্র গণজামায়াতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজারঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। ক্ষমতায় গেলে দুর্নীতি ও দখলদারিত্ব মুক্ত একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তফসিল ঘোষণার আগে সংগঠনের নেতাকর্মীদের প্রতি ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি। যারা এই 54 বছরে রাষ্ট্র চালিয়েছে, প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন? হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, সমস্ত হাকার্স মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়বো, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের সুযোগ নেই, তবে আইনগত জটিলতার কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দীর্ঘদিনের জনগণের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে। শেখ হাসিনার বিচার কার্য নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসামি পক্ষ সবসময় বলবে বিচার কাজ সঠিক হয়নি, তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আসামি পক্ষের। বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে, আইনি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং সেখানে আসামি পক্ষ সবসময় চেষ্টা করবে যারা হেরে যায়। এটা আমাদের সংস্কৃতির পার্ট যে আমরা ন্যায় বিচার পাই। যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন, আমাদের আপিল করার সুযোগ আছে, ওনারা আপিল করতে পারবেন। সম্ভাবনা নাই, কারণ অ্যাপিলের ডিভিশন তার
রিভিউয়ের জাজমেন্টে সর্বোচ্চ স্টেজের জাজমেন্টে এটা দিয়েছেন, সেখানে আপাতত এই সম্ভাবনা নেই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 131 টাঙ্গাইল 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 2 আসনে। এটি ভূয়াপুর এবং গোপালপুর নিয়ে এই আসনটি। আমি গোপালপুরে আছি, এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানি প্রায় দীর্ঘ 17টি বছর আপনি কারাবরণ করেছেন। গত বছর 24শে ডিসেম্বর আপনি কারামুক্ত হয়ে আপনার জনগণের মাঝে ফিরে এসেছেন। কেমন সাড়া পাচ্ছেন, কিভাবে নিয়েছে আপনার জনগণ? আমি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই প্রেসিডেন্ট হন এবং এই দল গঠন করে, তখন থেকে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম এবং আমি সারা বাংলাদেশে 29 বছর বয়সে টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারি হই। সেই কারণে জিয়াউর রহমান সাহেব আমাকে খুব স্নেহ করতেন। তার কারণেই আমি এলাকায় অনেক উন্নয়ন করার সুযোগ পাই, যেমন এই বিদ্যুৎ, গ্রামে গ্রামে বিদ্যুৎ দেওয়া, তারপরে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েলের মধ্যে দিয়ে কৃষি উৎপাদন স্ফুরণ ঘটানো, তারপরে এর থেকে 3 মাইল দক্ষিণেই জিয়াউর রহমান সাহেব এসেছিলেন খাল কাটা কর্মসূচি নিয়ে। তারপরে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর উন্নয়ন করার ব্যাপারে জিয়াউর রহমান সাহেবের সময় থেকে আমি কাজ শুরু করি এবং অনেক উন্নয়ন তখন করেছি আর কি। তারপর যখন জিয়াউর রহমানকে ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে হত্যা করা হয়, হত্যার পরে এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন। এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে এরশাদ বিরোধী আন্দোলনে আমরাই অগ্রণী ভূমিকা পালন করছি। টাঙ্গাইল জেলা, বিশেষ করে গোপালপুর ভবনের লোকজন অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এখানে টাঙ্গাইল জেলায় আমার নেতৃত্বে যখন আন্দোলন হয়, তখন জগলু নামে একজন ছেলে আমার ছাত্রদলের মারা যান, শহীদ হন এবং তারপরে যখন ইলেকশন হয়, বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তখন নেত্রী আমাকে নমিনেশন দিয়েছিল, আমি এমপি হয়েছিলাম। আমার নেত্রীর নেতৃত্বে যখন সরকার গঠন হয় 3 বার আমি এমপি ছিলাম এবং শেষের বার আমি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে আমি গোপালপুর ভুয়াপুরের সমস্ত রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। যেমন আপনার গোপালপুর ভুয়াপুর, গোপালপুর জগন্নাথগঞ্জ, গোপালপুর ধনবাড়ি, গোপালপুর মধুপুর, ভুয়াপুর ঘাটাইল এবং ভুয়াপুর যমুনা সেতুর তখন ব্যাপক উন্নয়ন হয়েছে। যমুনা সেতু প্রতিষ্ঠিত করা হয়েছে বেগম জিয়ার যখন প্রধানমন্ত্রী, তিনি এটা করেছেন আর কি। সেই সময়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। 1, 2 নম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা, নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, নতুন নতুন কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, এগুলাকে এমপিওভুক্ত করা হয়েছে। তারপরে এগুলোর শিক্ষা ব্যবস্থা যাতে আমরা সচল রাখতে পারি, সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি এবং দেশে যাতে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম না থাকে, তার জন্য আমরা কাজ করেছি। আমি মোটামুটিভাবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার চেষ্টা করেছি এবং সকল দলের লোকজনই আমার উপরে সেই সময়ে খুশি ছিলেন এবং আমি মনে করেছি যে অন্য কোনো দলের লোকরাও আমার বিরুদ্ধে কোনো রকম সেই রকম প্রচার প্রপাগান্ডা করেন নাই। আমারও সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি বিএনপির পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন, মানে আপনি জনগণের নেতা হতে পারার যে অভিজ্ঞতাটা, সেটা আপনি কিভাবে উপভোগ করছেন? আমি শুনছি যে এলাকার মানুষ আপনাকে খুবই পছন্দ করছে। আমি তো দীর্ঘ আমরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে দীর্ঘ 17 বছর একটি মিথ্যা মামলায় আমাকে জেলখানায় রাখা হয়েছিল। আমি বিশ্বাস করেছি যে জেলখানা থেকে উপলব্ধি করেছি যে গোপালপুর, ভুয়াপুর এবং টাঙ্গাইল জেলার বহু মানুষ দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য দোয়া করেছেন, রাত্রে তাহাজ্জুদ পরে কান্নাকাটি করেছেন, মহিলারা পর্যন্ত আমার জন্য রোজা রেখেছেন, কান্নাকাটি করেছেন এবং আমি জেলখানাতে ভিতরে থেকেই আমি শুনেছি যে অনেকেই মানে আমার জন্য অস্থির ভাবে জীবনযাপন করেছেন। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া আরো কয়েকটি দল রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে, তো এখন কোনো চ্যালেঞ্জ আছে কি এই আসনটিতে আপনাদের জন্য? আমি তো মনে করি যে এই আসনে দলমত নির্বিশেষে সকলেই আমার জন্য কাজ করবে এবং আমার পক্ষে তারা সকলেই আছে। কাজে আমি এখানে তেমন কোনো চ্যালেঞ্জ মনে করি না। আমি যে উন্নয়নের জোয়ার আমি বসিয়ে গিয়েছিলাম 17 বছরে, এই এলাকায় কিন্তু কোনো উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়নি, বরং ধ্বংস হয়েছে। যুব সমাজকে ধ্বংস করা হয়েছে, যুব সমাজের শিক্ষা ব্যবস্থার যে
একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটাকে স্তীমিত করা হয়েছে মাদক এবং সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজ দিয়ে এই এলাকাটাকে মানুষের বসবাসের একটা অনুপযোগী। সেটা বলা হচ্ছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্য কেন আপনাদেরকে ভোট দেবে, তাদের জন্য কি করবেন আপনাদের পরিকল্পনা? আমার নেতা তারেক রহমান সাহেব এই দীর্ঘ 17 বছর আন্দোলন এবং সংগ্রাম করে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য সেটা কাজ করেছেন এবং তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন এবং তিনি এই দেশের যুব সমাজকে গড়ে তোলার জন্য, বেকার সমস্যার সমাধান করার জন্য তিনি কাজ করবেন। তিনি মিল কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। তারপরে তিনি মহিলাদের উন্নয়নের জন্য, মহিলাদের সংস্কারের জন্য তিনি কাজ করবেন। এই সমস্ত ব্যাপার নিয়েই 31 দফা কর্মসূচি উনি দিয়েছেন। আমি মনে করি ওনার এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আমি আমার এলাকায় প্রথমেই দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ এবং মানুষের বসবাসযোগ্য একটি গোপালপুর ভুয়াপুর গড়ে তুলব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা শুনছিলেন এখানকার যে 3 বারের মন্ত্রী, তিনি কিভাবে জনগণের জন্য কাজ করবেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই সময়ের কাছে। আমরা আগামীকালকে কাজ করব ঢাকা, টাঙ্গাইল 3 এবং 4 আসনে। ততক্ষণ আমাদের সাথেই শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী বংশালে একটি বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছে 3 জন। তাদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী রাফিউল তার মায়ের সাথে মাংস কিনতে গিয়ে প্রাণ হারান। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলসহ কিছু ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ফায়ার সার্ভিস বলছে পুরান ঢাকার অনেক ভবনই ঝুঁকিতে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা জানান আহত সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রাজধানীর বংশালের এই দৃশ্য ভূমিকম্প আঘাত হানার ঠিক কয়েক সেকেন্ড পরের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হচ্ছে আহতদের। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন 3 জন, যাদের মধ্যে মায়ের সাথে মাংস কিনতে আসা মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিও ছিলেন। এটা যে পড়ছে এটা তো রেলিং ভাঙিয়া পড়ছে, বুঝছেন, উপরে রেলিং, নতুন বিল্ডিং তো এটা। বাস ছিল 50টা বাস ভেঙে পড়ে গেছে, একটা বাস আলাম ছিল না, ভেঙে পড়ার মনে আলা আমরা তখন এটা এখানে ছিলাম মধ্যে অনেক আমাদের দোকান হিসাব 2টা লোক আহত হয়েছে, বাইরে যা চোখ রাস্তা ছিল ওরা বি আহত হয়েছে, আমরা ওনাদের রিস্কে উঠে দিলাম। পুরান ঢাকা মানে একটু ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, একটার পর একটা দেখা গেলো বিল্ডিংয়ে কোনো ফাঁকটাক থাকে না, ওইভাবে দেখা গেলে ঝুঁকিপূর্ণ হয়। ছোট ছোট জায়গার ভিতরে 5 তলা 7 তলা করছে, এই সমস্যা। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভূমিকম্পের সময় এই ভবনটির নিচে মাংসের দোকানের সামনে ছিলেন রাফি সহ কয়েকজন। কে জানতো কম্পনের সাথেই নিভে যাবে জীবন প্রদীপ। বিল্ডিং ভেঙে গেছে, যে ব্যথা পাইছে, পরে যাই দেখলাম যে ওদের হসপিটাল নিয়ে গেছে, মানে ফ্যামিলির তো সবাই আহত। গলির ভিতরে যাইতাছে, এর মধ্যে ভূমিকম্প আইয়া ওই ছাদে ঠিক করে পড়া গেছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। পরে পরিস্থিতি সামাল দিতে যোগ দেয় আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস। 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। পুলিশ কাজ করছে। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই, যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকার অনেক বহুতল ভবন। ভূকম্পনের সময় আতঙ্কে রাস্তায় নেমে আসেন অনেকে। বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি কোনো কোনো ভবন পড়েছে হেলে। আতঙ্কগ্রস্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে লাফ দিয়ে আহত হয় 6 শিক্ষার্থী। এমন ঘটনা ঘটেছে শহরের আরো বেশ কিছু জায়গায়। ঝাঁকি দিয়েছে, বিল্ডিংটা এত পরিমাণ ঝাঁকি দিয়েছে, আমরা সবাই ভয় পেয়ে গেছি। আমরা 3 তলার উপরে রুমের ভিতরে ছিলাম, আমরা খুব আতঙ্কিত হয়ে গেছিলাম। তারপরে সবাই মিলে সাবধানে আমরা নিচে নেমে চলে আসি। ভাঙার পরে দেখি যে বাসার আসবাবপত্র সব পড়ে যাচ্ছে, আলমারির উপর থেকে জিনিস পড়ে যাচ্ছে। তো আমরা এবং আমার রুমমেটরা সবাই আমরা সিঁড়িতে নামতে থাকি। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে, সচেতন। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। তাদের খোঁজ নিতে এসে স্বাস্থ্য উপদেষ্টা জানান ভূমিকম্পে দুর্ঘটনার শিকার সবাই পাবে সর্বোচ্চ চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে সব মানে সরকারি হাসপাতাল। দুর্যোগ মোকাবেলায় ঢাকার বহুতল ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে এখনই পরিকল্পনা না নিলে বড় বিপর্যয়ের মুখে পড়বে শহর, এমন মত নগরবাসীর। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।